সবচেয়ে বড় কথা, জুলাইয়ের যে গণাকাঙ্ক্ষা, জুলাইয়ের যে ন্যারেটিভ, সেইটা এই গভর্নমেন্ট এখনও প্রতিষ্ঠা করতে পারে না। 14 সালের সেই বিনা ভোটে নির্বাচন দেখছি আমরা, যারা 18-তে রাতে নির্বাচন দেখছি আমরা, যারা 24 সালের ডামি নির্বাচন দেখছি আমরা, আওয়ামী লীগের গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যা, অত্যাচার, নির্যাতন, অপারেশন, বাক স্বাধীনতার যুদ্ধ, এই জিনিসগুলো দেখছি। আমাদের মনে আসলে সবসময় এই ভিড়টা ছিল, চিন্তাটা ছিল যে এই গভর্নমেন্টকে, এই স্বৈরাচারী, এই মাফিয়া যে তন্ত্রটা কায়েম হয়েছে, এটাকে থেকে আসলে আমরা কীভাবে বের হব। সেই জায়গা থেকেই আসলে বিভিন্ন ধরনের মুভমেন্ট, বিভিন্ন ধরনের আন্দোলন সংগ্রামে আসলে পার্ট হওয়া। জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলন, যেটা শুরুর পার্ট, যেটা প্রথম ভাগ, সরকার ফালাই দিবে এরকম কোনো চিন্তা আসলে কারোর মধ্যে ছিল না। বাট ইম্পর্টেন্ট থিং ইজ যে যখন আসলে সরকার ফালায়া দেওয়ার মতো পরিস্থিতি ক্রিয়েট হয়েছে, যখন মুভমেন্টটা পরের ধাপে চলে গেছে, যে ওই বাক বদলটা, সেইটাকে আমরা পিক করছি। কারণ হলো আমরা আসলে সবসময় চাইতাম যে এই গভর্নমেন্ট যারা আসলে এত দমন নিপীড়ন করতেছে, তারা আসলে গদিতে থাকার আসলে কোনো ধরনের কোনো রাইট। এই মুভমেন্টের সবচেয়ে ভালো দিক যেটা, সেটা হলো যে এই মুভমেন্টটা খুব অর্গানিকভাবে আসলে ক্রিয়েট হয়েছে। মানে এই মুভমেন্টে 18 সালের থেকে ডিফারেন্সটা হলো এইটা, যে 18 সালের মুভমেন্টে আমরা স্পেসিফিক কিছু লিডারকে দেখছি, যে লিডারগুলো আসলে মুভমেন্টটা চালাচ্ছে। বাট 24-এ এটা লিডারলেস মুভমেন্ট শুরুর দিকে ছিল। মানে অর্গানিকভাবে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় এরিয়াতে মানুষজন একদম হুট করে নতুন নেতৃত্বগুলো আমরা দেখতে পাইছি। এইটা এই মুভমেন্টের একটা ভালো দিক ছিল। এবং সেকেন্ড পার্ট, যেটা আসলে আমাদের জন্য অ্যাডভান্টেজ ছিল, সেটা হলো যে এই যারা অর্গানিকভাবে বিভিন্ন জায়গায় মুভমেন্টগুলো শুরু করছে, বিভিন্ন ক্যাম্পাসগুলোতে, যেহেতু এটা শুরুতে একটা ক্যাম্পাস ভিত্তিক মুভমেন্ট ছিল, শুরু করছে, এদের সবার সাথে আমাদের একটা কানেক্টিভিটি ছিল। আমাদের সবাই আসলে আমরা একে অপরকে পরস্পরকে চিনতাম। এর একটা কারণ ছিল, আমরা সবাই আসলে দীর্ঘদিন ধরে আসলে ফ্যাসিবাদ লড়াইটা লড়ছি, বিভিন্ন পাঠচক্রের মাধ্যমে, বিভিন্ন সভা সেমিনার, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সবার সাথে একটা কানেক্টিভিটি হয়েছিল। সেই জায়গা থেকে আমাদের আসলে একটা একক ব্যানার তৈরি করতে খুব বেশি ব্যাক পাইতে হয়নি। আমরা দেখছি যে শুরুতেই আমরা আন্দোলনের কিন্তু শুরুর দিকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নামে ব্যানারটা প্রতিষ্ঠা করতে পারছে। তেমন কোনো বিরোধিতার মুখে পড়তে হয় নাই, কেউ অন্য কোনো ব্যানারে মুভমেন্ট চালায় নাই। সকল রাজনৈতিক দলের মানুষজন তার নিজেদের পলিটিক্যাল পরিচয়কে পাশে রেখা, তার নিজেদের যে রাজনৈতিক ব্যানার, সেই ব্যানারকে পাশে রেখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই ব্যানারটাতে তারা আসলে যুক্ত হয়েছিল। এইটা এই মুভমেন্টের অনেক বড় অ্যাডভান্টেজ। এবং এই মুভমেন্ট দিয়ে যে আসলে আমরা সরকার না ফালাইলেও আমরা যে একটা বিগার ড্রিম দেখছি, সেটার প্রুভ হইল এই ব্যানারের নাম। যদিও কোটা সংস্কার আন্দোলনের জন্যই মুভমেন্টটা শুরু করা, কিন্তু এই ব্যানারের নামটা কিন্তু কোটা সংস্কার আন্দোলন ছিল না, যেটা 18 সালে ছিল। এই ব্যানারের নামটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দ্যাট মিনস এখানে আসলে একটা বিগার ড্রিম ছিল, যদিও এটা দিয়ে আমরা সরকার ফালাই দিব, ব্যাপারটা এরকম ছিল না। থ্রেট আসলে এইটা এই আওয়ামী গভর্নমেন্টের, এই মাফিয়া গভর্নমেন্টের আসলে একটা বেসিক স্ট্রাকচার ছিল। মানে যারা মুভমেন্ট করতো তাদের ফ্যামিলিকে থ্রেট দেওয়া, তাদের বাড়িতে লোক পাঠানো, তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা, এটা জুলাই অভ্যুত্থানে এটার একদম সর্বোচ্চ জায়গায় চলে গেছিল। আমরা এখানে যারা সমন্বয় ছিলাম, যারা মুভমেন্টের সামনে থেকে কাজ করছি, বা বিভিন্ন পলিটিক্যাল লিডার যারা আসলে সামনে থেকে কাজ করে নাই কিন্তু পেছনে ব্যাকগ্রাউন্ডে কাজ করছে, এদের সবার ডাটাবেস তৈরি করা হয়েছিল। আমরা দেখছিলাম সেই ডাটাবেসের একটা অংশ পাবলিক হয়েছিল। আমাদের ঝলক আপু, জান্নাত ঝলক আপু, সরকার রাজনীতির, তার যে পুরো ডাটাবেস, ইনফর্ম ডাটাবেস, সেটা পাবলিক হয়ে গেছিলো। আমরা তখন বুঝতে পারছিলাম যে আমাদের সকলের ডাটাবেস তৈরি করেছিল, এবং এই ডাটাবেস তৈরিতে হেল্প করা হয়েছিল তৎকালীন যে বিশ্ববিদ্যালয় অ্যাডমিনিস্ট্রেশন, ভিসি ছিল, প্রক্টর ছিল, তারা প্রশাসনকে হেল্প করছে, পুলিশ প্রশাসনকে হেল্প করছে আমাদেরকে ধরায় দেওয়ার ক্ষেত্রে। আমার বাড়িতে লোক গেছিল, আমার বাড়ির শেরপুর, সেখানে স্থানীয় যে থানা, সেই থানার লোকজন গেছিল, গিয়ে থ্রেড দিয়ে আসছে। এবং গ্রামের মানুষজন কিন্তু তখন আসলে অভ্যুত্থানের আন্দোলনের ওরকম ছোঁয়াটা পায় নাই। তারা মানে গ্রামের যে মানসিক হেনস্থা, পারিবারিক হেনস্থা, সেই হেনস্থার মধ্য দিয়ে যাইতে হয়েছে। আমি যখন 18 তারিখে এখান থেকে ক্যাম্পাস ছাড়ি, পালায় যাই ক্যাম্পাস থেকে, তো 18 তারিখে বাসায় যাওয়ার পরে আমি বাসায় দেখি যে আমার বাসার নিচে, মানে যেহেতু আমি জাহাঙ্গীরনগরে খুব সামনে থেকেই ছিলাম, মিডিয়া ফেস করতাম, তো আমার ওই ভিডিওগুলা, ডকুমেন্টারি, ছবি, বিভিন্ন কিছু এলাকাতেও আসলে এগুলো সার্কুলেট হয়েছিল। তো ওইখানে আমি যখন বাসায় যাই, আমি সকালবেলা বাসায় যাই, আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক জামালউদ্দিন রুনু স্যার, তার গাড়ি চেপে সে আমাকে সকালবেলা ভোরবেলা এখান থেকে নিয়ে তার নিজস্ব গাড়ি দিয়ে আমাকে মিরপুর আমার বাসায় নামাই দিয়ে আসে। সেই বাসায় যাওয়ার পরে সকালবেলা যায়, আমি দুপুরবেলায় আসলে আজ করি যে
আমার বাসার নিচে ছাত্রলীগ এবং যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগের মানুষজন জড়ো হইতেছে। তো একসময় আম্মুর সহায়তায়, মানে আম্মু আমাকে সন্ধ্যার আগে আগে লুকায় বাসা থেকে বের করে বাইরে গাড়িতে উঠে দিয়ে আসে। আমি যেখান থেকে বন্ধুর বাসায় যাই সেইখানে আমার থ্রেড আসে, ফোনের থ্রেড আসে। ক্যাম্পাসের অনেক ছাত্রলীগের অনেকজন বড় বড় নেতা যারা ছিল তারা মৃত্যুর হুমকি দিছে আমার। এরপরে যেদিন আমি প্রত্যেক দিন মুভমেন্টে আসতাম, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুভমেন্টটা করতাম, আবার সন্ধ্যায় লুকায়া নিজস্ব যে সেফ প্লেস সেই সেফ প্লেসে চলে যেতাম। তো একদিন ইসলামনগর থেকে আসতেছি, ইসলামনগর থেকে আলবেরুনি হলের ক্যান্টিনটা পার করছি, তখন এনাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগের সহসভাপতি, তো তার সাথে ইন্টারেকশন হয়েছে। একটু ভয় পাইছিলাম যে সেও একা আমিও একা। এই ধরনের আসলে বিভিন্ন ঘটনা সবসময় ঘটছে। থ্রেট তো ছিলই, পুলিশি থ্রেট, রাষ্ট্রীয় থ্রেট। আমার আব্বু আর্মিতে ছিল, মানে একদম রিসেন্টলি রিটায়ারমেন্টে আসছে, তো সেই ভয়টাও ছিল যে যেহেতু আর্মিতে ছিল, গভর্নমেন্ট আসলে এখানে পেনশনের টাকা পয়সা এগুলো আটকায় দেয় কিনা, বিভিন্ন ধরনের ছিল। আমার আম্মু অসুস্থ, ক্যান্সারের রোগী, তার উপরে কোনো কিছু আসে কিনা। আর বাড়িতে তো আসলে ঝামেলা হয়েছেই, মানে গ্রামের বাড়িতে বন্ধুবান্ধব যারা আমাকে আশ্রয় দিছিল তারা থ্রেট পাইছে, বিভিন্ন কিছু, বিভিন্ন রকম থ্রেটটা সবসময় ছিলই। একটা টাইমে গিয়ে ভয় পাইছি, বাট 17-18 তারিখ, বিশেষ করে 19 তারিখে যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মেসাকাটটা হইল, মানে তারপরে না আসলে আর ভয় পাইনি। মানে তারপরে মনে হয়েছে যে যা হওয়ার হবে, দেখা যাবে। মানে ইভেন আমার ফ্যামিলিতে কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের মানুষ নেই। আমি আমার ফ্যামিলি থেকে প্রথম অ্যাক্টিভলি পলিটিক্স করা শুরু করছি। আম্মু শুরুর দিকে রেগুলার কান্নাকাটি করতো, আব্বু কান্নাকাটি করতো, বাট বাবা মাও কেমন যেন 19-20 তারিখের পরে থেকে, মানে বাবা মা আসলে নিয়তিটা স্বীকার করে ফেলছে। মানে তারা তখন বলতো যে যাই করিস একটু সাবধানে করিস, মানে তারা তখন আটকাচ্ছিল না। আমি বাসায়, মানে মিরপুর থেকে ক্যাম্পাসে ফেরত আসতে চাচ্ছিলাম, আম্মু বলতেছিল না ক্যাম্পাসে যাওয়ার দরকার নেই। আর আমার আব্বু তখন আমাকে বলতো যে ও যদি এখন ক্যাম্পাসে না যায় তাহলে মানুষজনের বিশ্বাসঘাতক হিসেবে চিন্তা, মানে এরকম তারা চিন্তা করছে। মানে তারা কোনো পলিটিক্স বোঝে না, পলিটিক্স মানে তারা এইভাবে চিন্তা করছে। এটা আসলে খুব সাহস জমেছে যে 19-20 তারিখের পরে, মানে মুভমেন্টের সেকেন্ড ধাপে গিয়া তখন আসলে আর থ্রেট কোনো কিছু আসলে ভয় হিসেবে আর কাজ করেনি। মনে হয়েছে যে এটার শেষ আসলে আমরা দেখতেছি। মানে তখন তো আসলে মুভমেন্টের ভেতরে ছিলাম, সারভাইভ করাটা আসলে মূল লক্ষ্য ছিল, যে কীভাবে আসলে আজকের দিনটা পার করে পরের দিনটায় যাব। বন্ধু বান্ধবের বাসায় থাকছি, টিচারদের বাসায় থাকছি, নৌকাতে থাকছি। তারপরে যখন আমি 2-1 দিন ডিওচেসে ছিলাম, তো ওই ডিওচেসে যখন পুলিশ রেড করে তখন বাসার ছাদ দিয়ে বের হয়ে ঝোপের মধ্যে ছিলাম। আরিফ সোহেল ভাইকে যেদিন ধরে নিয়ে যায় সেদিন ক্যাম্পাসে আসে, আবার ক্যাম্পাসে এসে আমার বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, আমার ডিপার্টমেন্টের আজমল স্যার এবং ফিলোসফির মাহমুদ আকন ম্যাডাম, তাদের বাসা হলো অরুণাপল্লী, সেই বাসায় থাকছি। আবার আশেপাশে আওয়ামী লীগের যে শিক্ষক তাদের বাসা ছিল, তো ম্যাডামরা আবার সতর্ক করতো যে বারান্দায় যাও না, বারান্দায় গেলে ওই স্যার দেখে ফেলবে। মানে এইরকমভাবে মুভমেন্টগুলো করছি। আমাদের অনেক সহযোদ্ধারা নৌকায় ঘুমাইছে, অনেক সহযোদ্ধারা এক বাসায় এক রুমে 10-12 জন করে থাকছে। এই যে আমাদের এই জাহাঙ্গীরনগর মুভমেন্টের একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো জাহাঙ্গীরনগরের সাংবাদিকরা আসলে পুরো একটা মাস অ্যাক্টিভিজম করছে, মানে আমাদের পক্ষ অ্যাক্টিভিজম করছে। এই সাংবাদিক সমিতির রুম, প্রেস ক্লাবের রুম আমাদের রেস্কিউ রুম হিসাবে ব্যবহার হতো। মানে এইখানে মানুষজন রাত্রে এসে থাকতো, এখানে ঘুমাইতো, বেড পাটি পার করে ঘুমাইতো। মানে একটা অভূতপূর্ব সময় ছিল। মানে তখন আসলে ভেতরে ছিলাম বলে এগুলা চিন্তা করতে পারি না, বাট এখন মাঝে মাঝে চিন্তা করি যে কি একটা দিন কাটাই, 34 দিন। মানে ভালো লাগে, মানে গা শিহরণ দিয়ে উঠে। কিন্তু যখন আবার ওই পুলিশের গুলির ভিডিও দেখি, যখন আবার আমার ভাইয়ের মাথায় গুলি লাগছে, মগজ আলাদা হয়ে গেছে, এই ভিডিওগুলো, এই জিনিসগুলো যখন আবার দেখি, তখন মানে মনে হয় যে কতগুলো তাজা প্রাণ, মানে একদম অল্প বয়সে তাজা প্রাণ। এই মুভমেন্টে তো বয়স্ক মানুষের মৃত্যুর সংখ্যা খুব কম, সব তরুণ, বেশিরভাগই তরুণ মারা গেছে, 6 বছরের শিশু মারা গেছে। আমাদের এখানে মালয়েশিয়াতে পড়তো একটা শিক্ষার্থী, সে শুধু মুভমেন্ট করার জন্য মালয়েশিয়া থেকে এখানে আসছে, তার বন্ধু বান্ধবদের তাকে সে মারা গেছে। মেট্রিক পাস করে না একজন শিক্ষার্থী, সে মারা গেছে। মানে কত তাজা তরুণ প্রাণ। সেই সময়ের গানগুলা, সেই ভিডিওগুলো আমরা যখন এখনও দেখি, এখনও চোখ দিয়ে পানি পড়ে। এটা চেষ্টা করি যে প্রতি 2 দিন একবার করে ওই ভিডিওগুলো, ডকুমেন্টারিগুলো দেখার জন্য, যাতে জুলাইটা আসলে বাইচা থাকে মনের ভিতরে। এইগুলো আসলে অভিজ্ঞতা, এগুলো আসলে মুহূর্ত। আর সবচেয়ে বড় মুহূর্ত তো আসলে 5 আগস্ট, যেদিন প্রথম যখন শুনছি যে সেনাপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, তখনই একটা সেজদা দিছিলাম যে গুড একটা নিউজ আসলে পাবো। তারপরে গণভবনে যাই, এটা একটা মুহূর্ত। এই আর কি। অভ্যুত্থান পরবর্তী সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আসলে একটুও সফল না। সত্যি কথা বলতে আমরা জাস্ট আগে আওয়ামী লীগের থেকে যে থ্রেট পাইতাম যে
একটা ভয়ের শাসন ছিল, এইটা হয়তো একটু কাটছে, বাট এর বাইরে জুলাইকে নিয়ে কাজ করার যে জায়গাটা ছিল এই গভর্নমেন্ট সেটা করতে পারে না। সেটা গভর্নমেন্ট নিজে থেকেও আসলে কতটুকু চেষ্টা করতে জানি না, বাট বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে গভর্নমেন্ট আসলে এটা করে উঠতে পারে নাই, একদমই করে উঠতে পারে নাই। আমরা এখনও জুলাই গণহত্যার বিচারের কোনো দৃশ্যমান কার্যক্রম দেখি নাই। আমরা যারা শহীদ ফ্যামিলি আহত তাদেরকে নিয়ে তেমন বড় কোনো কাজ দেখি নাই। এবং সবচেয়ে বড় কথা, জুলাইয়ের যে গণাকাঙ্ক্ষা, জুলাইয়ের যে ন্যারেটিভ, সেইটা এই গভর্নমেন্ট এখনও প্রতিষ্ঠা করতে পারে না। এখনও সেই আওয়ামী ন্যারেটিভ সেটা এখন আমাদের মধ্যে বিলং করে, যে কারণে আমরা যখন জুলাই যোদ্ধাদেরকে কোনো সুবিধা দিই, কোনো অগ্রাধিকার দিই, কোনো কিছু দিই, এটা নিয়ে দেখি যে সোসাইটিতে বিরোধিতা আছে। এটার পুরো ব্যর্থতার দায় আসলে এই গভর্নমেন্টের, যে গভর্নমেন্ট আসলে এইগুলো নিয়ে কোনো কালচারাল, কোনো পলিটিক্যাল, কোনো সোশ্যাল কোনো ধরনের কাজে গভর্নমেন্ট করতে পারে না। এই জুলাই একটা পুরো আই হেট পলিটিক্স জাতিকে পলিটিক্সের মধ্যে ঢুকাই নিয়ে আসছে, পলিটিক্সের মধ্যে টেনে আনছে। জুলাইয়ের দায় থেকে আসলে আমাদেরকে রাজনীতি সচেতন হইতে হবে এবং সত্যি কথা, আমরা যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই করছি সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করার জন্য এই তরুণ সমাজকে অ্যাক্টিভলি পলিটিক্সের সাথে থাকতে হবে। আমি বর্তমানে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের স্টুডেন্ট যে পোর্শনটা, সেখানে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আছে এবং যদি নিজেকে পরিপক্ক করে তুলতে পারি, আমার অবশ্যই ইচ্ছা আছে ভবিষ্যতে আমার নিজের এলাকাকে এবং বাংলাদেশকে সামনে থেকে রাজনীতিতে নিয়ে তুলতে পারি।